শুরু হচ্ছে আজকের গল্প শুভ দৃষ্টি। কলমে সরজিৎ ঘোষ। বিয়ের সাজে সেজেছে সায়ন্তী। লাল টকটকে বেনারসিতে সায়ন্তীকে লাগছেও বেশ সুন্দরী। অনেক ঝড় ঝক্কির পর বিয়েটা হচ্ছেই শেষ পর্যন্ত। এ বিয়েতে সায়ন্তীর বাড়ির কেউ রাজি ছিল না, বিশেষ করে সায়ন্তীর মা অনুলতা দেবী। অনুলতা দেবী সায়ন্তীকে অনেক বুঝিয়েছে, লাভ হয়নি। উপমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না সায়ন্তী একেবারেই। বিয়ের আগে এক ছেড়ে একাধিকবার অনুলতা দেবী সায়ন্তীকে বুঝিয়েছে। এই তো বিয়ের মাস দেড়েক আগে অনুলতা দেবী নিজের ঘরে সায়ন্তীকে ডেকে সায়ন্তীকে বলেছিল, দেখ, বিয়ে মানে পুতুল খেলা নয়, কিন্তু জেনে শুনে ওই রকম একটা ছেলেকে বিয়ে করিস না, সারা জীবনের ব্যাপার। তাই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবিস অন্তত। সায়ন্তী নিজের জেদে অনর। মায়ের কথার উত্তরে সায়ন্তী বলল, আমি উপমকে ভালোবাসি, আর যতদিন বাঁচব উপমকেই ভালোবেসে যাব। জীবনের শেষ দিন পর্যন্ত ওর সাথেই থাকব। তা বলে ওই রকম একটা ছেলে যার একটা পাই নেই, সারা জীবনে একটা প্রতিবন্ধী ছেলের বোঝা তুই বয়ে বেড়াতে পারবি? আচ্ছা মা, আজ যদি আমার একটা পা না থাকতো, তাহলে কি আমি বিয়ে করতে পারতাম না? যে ঘটনাটা উপমার সাথে ঘটেছে সেটা আমার সাথেও তো হতে পারত। আজ উপম যদি আমাকে অস্বীকার করতো, তাহলে তোমরা মেনে নিতে? জীবনে ভালোবাসার কাছে কোনো শর্ত প্রয়োগ হয় না। মন থেকে আমরা দুজন দুজনকেই ভালোবেসেছি, তাই ওর ভালোবাসাটাই আমার কাছে দামি। ওর একটা পা থাকলো কি না থাকলো তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। আমি ওকে নিয়ে সারা জীবন চলবো। সবকিছু এত সহজ নয়। ভাবছিস তুই নিজে চাকরি করিস বলে যা খুশি তাই করে বেড়াবি? এটা কিন্তু ঠিক নয়। ঠিক বলেছ মা, চাকরিটা করি বলেই আজ এত জোর গলায় কথাগুলো বলতে পারছি। চাকরিটা না পেলে উপমের পাশে কি করে যে থাকতাম, তখন তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে অন্য কারোর সাথে। জানো মা, ঈশ্বর সহায় থাকেন বলেই কঠিন কাজগুলো অনেক সহজ হয়ে যায়। বছর 3 হলো চাকরিটা পেয়েছে সায়ন্তী। বিয়েটা করছে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে। উপমের সাথে 8 বছরের প্রেম সায়ন্তীর। কলেজে পড়ার সময় থেকেই প্রেমের শুরু। কলেজে প্রথম দিন দেখেই ভালো লেগে গিয়েছিল উপমের। আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর প্রেম। সায়ন্তী আর উপমের প্রেমের ব্যাপারটা দুই বাড়িতেই জানত, কারোর কোনো অসুবিধাই ছিল না। উপমের অ্যাক্সিডেন্টের পর থেকেই সায়ন্তীর বাবা মা বেঁকে বসল। সায়ন্তী বাবা মায়ের কথায় কান্না দিয়েই সব সময় উপমের পাশে থেকেছে, ঠিক যেমন করে উপম সায়ন্তীর পাশে থাকত। কলেজে ওদের দুজনকে দেখে সকলেই বলতো, তোরা তো রোমিও জুলিয়েট। ভালোই চলছিল সবকিছু। পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতেই দুজন দুজনকে সহযোগিতা করত। দুজনে একসঙ্গে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। লক্ষ্য একটাই, দুজনে প্রতিষ্ঠিত হয়ে তবেই বিয়ে করবে। কিন্তু কে জানত উপমের জীবনে এমন ঘটনা ঘটবে। সেদিন ঘটনাটা ঘটল বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। অটোতে ড্রাইভারের ডান দিকে সিটে বসেছিল উপম, পিছনে ছিল সায়ন্তী। সায়ন্তীর চাকরির পরীক্ষা ছিল। সিট পড়েছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। সায়ন্তীকে সঙ্গে করে নিয়ে এসেছিল উপম। পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। অটোর পিছন থেকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সেভাবে কারোর কিছু ক্ষতি না হলেও ছিটকে পড়ে উপম। উল্টো দিক থেকে অন্য একটা গাড়ি এসে উপমের ডান পায়ের উপর দিয়ে চলে যায়। উপম প্রাণে বাঁচলেও ডান পাটা তার বাদ দিতে হয়। উপমের এই পরিস্থিতিতে সায়ন্তী দূরে চলে যায়নি। উপমকে সব সময় সাহস জুগিয়ে গেছে। উপম যখন হসপিটালের বেডে শুয়ে জানতে পেরেছিল ওর ডান পাটা বাদ দিতে হবে, ভীষণভাবে ভেঙে পড়েছিল। সায়ন্তী তখন একটা কথাই বলেছিল, আমি তো আছি, তুমি আমার উপর ভরসা করো অন্তত। আমি কখনো তোমাকে ছেড়ে যেতে পারবো না। এই পৃথিবীতে সবচেয়ে ভরসার যোগ্য কথা, আমি তো আছি। কজন পারে এমন কথা বলতে? সায়ন্তী কথা রেখেছে। প্রতিকূল পরিস্থিতিতে উপমকে ছেড়ে যায়নি, বরং জীবনে বাঁচার জন্য প্রতিদিন সাহস জুগিয়ে গেছে। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর উপম বাড়িতেই সবসময় থাকত।
সায়ন্তী প্রতিদিন এসে দেখা করে যেত। উপম বলতো, আমাকে ভালোবেসে তুমি ভুল করলে। আমার মতো একটা মানুষ তোমার জীবনে বোঝা। ইচ্ছে ছিল পুলিশের চাকরি করব, সে তো আর হলো না। সায়ন্তী বলে, নিজেকে কখনো ছোট করে দেখো না তো। চাকরি সবাইকে করতে হবে তার কি মানে আছে? তোমার সহযোগিতায় তো আমি চাকরিটা পেয়েছি বলো। বরং তুমি যেটা বাড়িতে থেকে করতে পারবে সেটাই করবে। আমি বাড়িতে থেকে কি আর করতে পারি? সায়ন্তী হেসে বলেছিল, কেন? তুমি তো দারুণ ছবি আঁকতে পারো, তাই ড্রয়িং স্কুল খুলবে। দেখবে কত ছেলে মেয়ে তোমার কাছে ছবি আঁকা শিখতে আসছে। বাড়িতে থেকেও অনেক কিছু করা যায়, শুধু মনের জোরটা রাখতে হয়। জীবনে বাঁচতে গেলে শুধু মনের জোরেই হয় না, তার পাশে থেকে তাকে সহযোগিতাও করতে হয়। সেই সহযোগিতাটা সায়ন্তী করে গেছে উপমকে। এখন উপম তো বাড়িতে ড্রয়িং স্কুল খুলেছে। কত ছাত্রছাত্রী উপমের, ওদের ভালোবাসাতে উপম ভরে ওঠে। এটা দেখে সায়ন্তীও ভীষণ খুশি। ভালোবাসলে এভাবেই পাশে থাকতে হয়। তাই বিয়ের ব্যাপারে বাড়ির সবাই যখন উপমের প্রতিবন্ধকতাকে মনে করিয়ে সায়ন্তীকে বলেছিল, একটা খোড়া পঙ্গু ছেলেকে জেনে শুনে বিয়ে করাটা যে কত বড় ভুল সেটা পরে বুঝতে পারবি। সায়ন্তী তখন সবাইকে একটা কথাই বলে গেছে, ভালোবাসার মানুষকে গ্রহণ করাটা যদি ভুল হয় তাহলে সে ভুলটা আমিও করব। তবে উপম পঙ্গু নয়, পঙ্গু তোমাদের মানসিকতা, যে মানসিকতা আমার মতো সুস্থ মানুষকেও অসুস্থ করে তোলে। বাধা বিপত্তির প্রাচীর টপকে নিজের ভালোবাসার মানুষের পাশে থেকে ভালোবাসাকে মূল্য দিতেই আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সায়ন্তী। লক্ষ্য একটাই, ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন থাকা। বিয়ের দিনে বাড়িতে তখন হই হুল্লোড়, কত লোকজন। সন্ধ্যায় সানাই বাজছে। সায়ন্তী অপেক্ষা করছে প্রাণনাথ উপমের জন্য। হঠাৎ বর এসেছে চিৎকার। সায়ন্তীকে তখন আটকে রাখে কি। বাড়ির গেটে তখন বরের গাড়ি এসে দাঁড়িয়েছে। সায়ন্তী দৌড়ে যেতে গেলে সায়ন্তীর মা অনুলতা দেবী বলে, তুই কোথায় যাবি? আমি ওকে নিজে নিয়ে আসবো বিয়ের মণ্ডপে। আমার হাত ধরে ও আজ আসবে। একসাথে পথ চলার সূচনা তো আজ থেকেই। সে আবার হয় নাকি? শুভদৃষ্টির আগে যে দেখতে নেই তোকে। কে বলেছে দেখতে নেই? আমি উপমকে গিয়ে যখন দেখব ওটাই হবে আমার শুভক্ষণ, ওটাই আমার শুভদৃষ্টি। আমি তো আমার শুভদৃষ্টি নিয়ে কবে থেকে দেখছি বলেই তো ওই আমার জীবনের সব। কোনো কিছুর জন্য আমি তো সরে আসিনি। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু মা, তাই আমি সব সময়ের জন্য ওর পাশে থাকতে চাই, একসাথেই চলতে চাই। কোনো বারণ না শুনেই সায়ন্তী দৌড়ে যায়। উপম তখন বরের বেশে গাড়িতে বসে উপমকে বলে, এই যে মশাই, গাড়ি থেকে নামো দেখি, আমি তোমাকে ভেতরে নিয়ে যাব। উপম অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি? হ্যাঁ, আমি তো। আজ থেকে যে জীবনের পথে চলা শুরু একসাথে। উপমের মুখে তখন লাজুক হাসি আর এক রাশ খুশির ছোঁয়া। উপম গাড়ি থেকে নামে, সায়ন্তীর কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলে বিয়ের মণ্ডপে। পাশ থেকে তখন কে যেন বলছে, ওরে উলুদে উলুদে। সানায় সুর আর উলুধ্বনিতে চারিদিকে তখন ভরে উঠেছে। ভালোবেসে এমন একটা ভরসার কাঁধ কে না চাই বলুন তো। শেষ হল আজকের গল্প শুভদৃষ্টি। কলমে সরজিৎ ঘোষ। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম সরজিৎ ঘোষ থেকে।